প্রত্যেকটি ফিল্মেরই একটি নিজস্ব বৈশিষ্ট্য থাকে। সব ফিল্মই তার নিজস্ব স্টাইলে আত্মপ্রকাশ করে। কেউ আসে খুব ধুমধামাকা করে, আবার কেউ আসে নিভৃতে নিঃশব্দে। কিন্তু কিছু ফিল্ম এইরকম হয় যে সেটার কোনো ধুমধামাকার প্রয়োজন হয় না, নিজের শক্তিতেই দর্শকের মধ্যে হুল্লোড় সৃষ্টি করে দেয়। এইরকমই একটি ফিল্ম হচ্ছে কিল। একদম নতুন কাস্ট নিয়ে ফুল অ্যাকশন ড্রামাতে ভরপুর। পুরো কাহিনীর মধ্যে রয়েছে জমজমাট সাসপেন্স এবং অ্যাকশন। শুধু অ্যাকশন বললে মুভিটির সাথে ইনজাস্টিস করা হবে। অ্যাকশন ওভারলোডেড, এত পরিমাণ অ্যাকশন, ও মাই গড, এক কথায় ব্রুটাল অ্যাকশন সিনেমা যাকে বলে। কিলকে বলা হচ্ছে বলিউডের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ব্রুটালি ভায়োলেন্ট অ্যাকশন মুভি। তো আজকে আমি কিল মুভিকে আপনাদের সামনে সম্পূর্ণরূপে এক্সপ্লেন করব। মুভির শুরুতে দেখা যায় হিমালয় প্রদেশের পালমপুর ক্যান্টনমেন্টের একটি গাড়ি বহর। আর্মি অফিসাররা তাদের 10 দিনের একটি মিশন শেষ করে ফিরছে। এরা হচ্ছে এনএসজি সোলজার্স। এদেরকে বেসিক্যালি ব্ল্যাক ক্যাট কমান্ডো বলা হয়ে থাকে। এই কমান্ডোদেরকে নিয়ে গাড়ি বহর ক্যান্টনমেন্টে ঢোকার পর সবাই নামতে শুরু করে। এখানেই আমরা মুভির মেইন হিরোকে দেখতে পাই, ক্যাপ্টেন অমৃত রাঠোর। ক্যাপ্টেন অমৃতের ফ্রেন্ড বীরেশ, সেও একজন ক্যাপ্টেন। তারা একই সঙ্গে আর্মিতে রয়েছে। তো তারা দুজন কথা বলতে বলতে তাদের অস্ত্রগুলো জমা দেয় এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রুমে আসে। বেশ কয়েকদিন মিশনে থাকার কারণে তারা ফোনের সাথে ডিসকানেক্ট ছিল। বীরেশ অমৃতকে ফোন চেক করতে বলে। তখন অমৃত দেখে তার গার্লফ্রেন্ড তুলিকা তাকে অনেকবার মেসেজ করেছে, যেখানে একটি ভয়েস মেসেজ ছিল যে তুমি কোথায়, আমার এঙ্গেজমেন্ট ফিক্সড করেছে বাবা, আর সেটা কাল। অমৃত তুলিকাকে ফোন করে বলে যে আমি রাঁচি আসছি। এরপর একটি হোটেলের সামনে গাড়ি এসে থামে। তুলিকা গাড়িতে তার বোনের সাথে এসেছে। আজকে তার এঙ্গেজমেন্ট। তুলিকার বোন আহানা বলে তুমি কেন এই এঙ্গেজমেন্টটা করছো? তুলিকা বলে যার সাথে খুশি তার সাথে আমার এঙ্গেজমেন্ট করতে দাও, বিয়ে তো আমি অমৃতকেই করব। সন্ধ্যা হতেই জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলিকার রিং সেরেমনি কমপ্লিট হয়ে যায়। কিন্তু সে খুশি ছিল না। সেই মুহূর্তে তার চোখ পড়ে অমৃতের উপর। অমৃত এসে পড়েছে। অমৃত তুলিকাকে তার সাথে পালিয়ে যাওয়ার কথা বলে, বাট সে রাজি হয় না, কারণ তুলিকার ড্যাড খুব পাওয়ারফুল, সে মেরে ফেলবে। তো অমৃত বলে তুমি আমার সাথে মরতে পারবে না? তুলিকা বলে তোমার সাথে থাকার জন্য মরে যাওয়াটা কি জরুরি? আমি তো তোমার সাথে জীবন কাটাতে চাই ক্যাপ্টেন রাঠোর। অমৃত তার ফ্রেন্ড বীরেশকে ফোন করে বলে মিশন ক্যান্সেল। তো তারা একটি হোটেল রুমে স্টে করেছে আজকে রাতের জন্য। তখন তুলিকার মেসেজ আসে কাল তারা ট্রেনে করে দিল্লি যাচ্ছে, দিল্লিতে দেখা হবে। পরের দিন সকাল তুলিকার ফ্যামিলি রেল স্টেশনে সবার কাছ থেকে বিদায় নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। সিন শিফট হয়। পেট্রোল পাম্পে কাজ করছে একটি ছেলে, তার নাম ফানি। এই ফানিটা কে চিনতে পেরেছেন নিশ্চয়ই, স্লোমো কিং রাঘব জুয়েল। তার বাবা তাকে ফোন করার পর সে বাইকে চড়ে একটি রেল স্টেশনে এসে পৌঁছায়। সে ট্রেনে ওঠে এবং তার ইশারায় আরো কিছু লোককে ট্রেনে উঠতে দেখা যায়। ফানির বাবা বানি তাকে কল করে বলে যে তোমার কাছে কাজ শেষ করার জন্য মাত্র 30 মিনিট আছে। অর্থাৎ এরা সবাই একটি ডাকাত দল। এদের কাজ হচ্ছে ট্রেনে ডাকাতি করে 30 মিনিটের মধ্যে ট্রেন থেকে নেমে যাওয়া। সেই সময় ফানি তুলিকাকে দেখে এবং তার থেকে বগি নাম্বার জেনে নেয়। তুলিকা ওয়াশরুমে ছিল। সেই মুহূর্তে সেখানে অমৃত এসে পড়ে এবং তুলিকাকে প্রপোজ করে। তুলিকা ইয়েস বললে তাকে রিং পরিয়ে দেয়। বেশ রোমান্টিক একটি মোমেন্ট। এরপর অমৃত আর বীরেশ কথা বলছিল। তখন পাশের সিটের একটি ছেলে বলে তোমরা কি আর্মিতে? বীরেশ বলে হ্যাঁ, আমরা দুজনই আর্মিতে ক্যাপ্টেন। ছেলেটি বলে আমারও খুব ইচ্ছে আর্মিতে জয়েন করার, বাট মাম্মি জয়েন করতে দেয় না। অন্যদিকে ফানি ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে একজন রেল পুলিশের সাথে কথা বলছিল। তখন তুলিকার বোন আহানা ওয়াশরুমে যাওয়ার জন্য আসলে ফানি তাকে ফিরিয়ে দেয়। ফলে আহানা উল্টো দিকের ওয়াশরুমে যেতে শুরু করে। এখানে আমরা দেখি একজন লোক হোয়াটসঅ্যাপে গ্রুপ মেসেজ করলে ট্রেনে সবার কাছে একটি মেসেজ পৌঁছে যায় এবং ফানি রেল পুলিশটাকে উল্টোপাল্টা কথা বলে এক পর্যায়ে তার মাথায় একটি দা দিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলে। এখানে আমরা দেখি ফানিকে একজন ঠান্ডা মাথার খুনি, সাইকো কিলার। তার কাছে খুন করা একটি ছেলে খেলার মতো বিষয়। হোয়াটসঅ্যাপে মেসেজ করা ছেলেটি একটি সিগন্যাল জ্যামার দিয়ে পুরো ট্রেনের নেটওয়ার্ক জ্যাম করে দেয়। ফলে মোবাইল নেটওয়ার্ক অফ হয়ে যায়। এরপর ডাকাত বাহিনী তাদের আসল চেহারা দেখাতে শুরু করে। পুরো ট্রেনে আতঙ্ক ছড়াতে শুরু করে। যাত্রীদের মারধর করা, তাদের থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে শুরু করে মোবাইল, ল্যাপটপ, গয়না সবকিছুই নিয়ে নেয়। এই পর্যায়ে ফানি তুলিকার ফ্যামিলির কাছে আসে এবং তুলিকার সাথে মিসবিহেভ করতে শুরু করে। তুলিকার বাবা তুলিকাকে প্রোটেক্ট করতে চেষ্টা করে। ফানির চাচা তখন বলে সে বলদেব সিং ঠাকুর, শান্তি ট্রান্সপোর্টের ওনার। ফানি ভয় পাওয়ার পরিবর্তে বলে
জ্যাকপট লেগেছে। সেই মুহূর্তে তাদের বডিগার্ড ফানিকে অ্যাটাক করে। ফানি তাকে মেরে ফেলে এবং বলদেবকে আঘাত করে বেহুশ করে দেয়। ডাকাত গ্যাংয়ের সদস্যরা সবার সাথে বাজে ব্যবহার, চিল্লাচিল্লি, মারামারি করতে থাকে এবং লুটপাট চালাতে থাকে। ট্রেনের 4টি বগিতে মূলত হামলা করেছে ডাকাত দলটি। তার একটিতে অমৃত এবং বীরেশও রয়েছে। ডাকাতগুলো লুটপাট চালাতে চালাতে তাদের দুজনের কাছেও চলে আসে এবং মোবাইল, পার্টস সবকিছু ছিনিয়ে নেয়। তখন অমৃতের টেনশন হয় তুলিকাকে নিয়ে, এজন্য তারা চেক করতে যায়। ওখানে গিয়ে ওরা দেখে ফানি তুলিকার সাথে বাজে ব্যবহার করছে এবং তুলিকার বাবাকে আহত করে ফুল ফ্যামিলিকে ছুরির সাহায্যে জিম্মি করে নিয়েছে। এই অবস্থা দেখে অমৃত জাস্ট স্টপ হয়ে যায় এবং সাথে সাথে শুরু করে দেয়। কি শুরু করে দেয় বলেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এনএসজি কমান্ডোর গার্লফ্রেন্ডের সাথে বেয়াদবি। এত বড় সাহস! এক লাথিতে ফানি জাস্ট উড়ে গিয়ে পড়ে। এরপর দুজনে বেদম কেলাতে থাকে সবগুলোকে। এক পর্যায়ে বীরেশ ফানির চাচার পেটে ছুরি ঢুকিয়ে দিলে বেটা ওখানেই কুপকাত হয়ে যায়। অমৃত বেশ খানিকটা আহত হয়। ওদের ফাইটিং স্কিল দেখে ফানি ভয়ে পালিয়ে যায়। তুলিকা অমৃতকে পুরো বিষয়টা জানায় ফানি অ্যাকচুয়ালি কি করতে চাইছে তাদের ফ্যামিলির সাথে। এরপর তারা আহানার খোঁজ করতে থাকে। সে এখনো ওয়াশরুম থেকে ফেরেনি, অর্থাৎ সেখানেই আটকা পড়েছে। তুলিকার মম অমৃতকে বলে আহানাকে খুঁজে আনতে। তার আগে অমৃত ফুল ফ্যামিলিকে একটা সেফ জায়গায় সরিয়ে নেয়। ওদিকে ফানি তার দলের আরো কিছু লোক নিয়ে তার মরে যাওয়া চাচার কাছে আসে। চাচাকে এভাবে মরতে দেখে সবাই প্রচন্ড ক্ষেপে যায়। প্রতিশোধ নেওয়ার জন্য অমৃত এবং বীরেশকে খুঁজতে থাকে এবং তাদের সামনে এসে পড়ে। আবার শুরু হয় ধুমধুমার কেলানো। দুই কমান্ডোর হাতে মার খেতে খেতে নাজেহাল অবস্থা। কিন্তু পাগল ফানি তো থেমে থাকার পাত্র নয়। সে ছোট একটা বাচ্চা ছেলেকে ছুরির মুখে জিম্মি করে নেয়। এটা দেখে অমৃত এবং বীরেশ থেমে যায় এবং বাচ্চাটিকে ছেড়ে দিতে বলে। বাট ফানি তার দলের একজন থেকে একটা পুরনো বন্দুক নিয়ে বীরেশকে গুলি করে। গুলিটি বীরেশের বাম কাঁধের পাশে লাগে। আবার ফাইট শুরু হয়। ফানি বীরেশকে আবার ছুরি ঢুকিয়ে আহত করে এবং টেনে ওদের বগিতে নিয়ে যায়। অমৃতের কাছে আটকা পড়ে ফানির চাচাতো ভাই। তো অমৃত ফানির চাচাতো ভাইকে বেধড়ক পিটিয়ে ওকে ট্রেনের পর্দা দিয়ে বেঁধে দরজার বাইরে ঝুলিয়ে দেয় আর জিজ্ঞেস করে তোরা মোট কতজন আর কোন কোন বগিতে রয়েছিস। ওদিকে ফানি ফোন করে দলের বস ফানির বাবা বাণীকে। সে ট্রেনের ভিতরের পরিস্থিতি জানায় আর এটাও জানায় যে তার ভাইও মারা গেছে। এটা শুনে বাণী সাহেব তাড়াতাড়ি করে সামনের স্টেশন থেকে ট্রেনে উঠে তার ভাইকে দেখতে আসে। ভাইয়ের পরিণতি দেখে তো মাথা খারাপ, পাশাপাশি ভাইয়ের ছেলেকেও অমৃত ধরে রেখেছে। বাণীর ভাইকে মূলত বীরেশ মেরেছে, এজন্য তারা বীরেশকে প্রচন্ড রকম মারতে থাকে। তো অমৃত এই সিচুয়েশনে তুলিকাকে একটা ছুরি দেয় তার সেফটির জন্য এবং আহানাকে উদ্ধার করারও প্রমিস করে। এরপর সে বীরেশকে উদ্ধারের জন্য যায়। ফানি তার বাবাকে এবং পুরো পরিবারকে জানায় যে এসব কিছু বলদেব সিং ঠাকুরের কারণে হয়েছে এবং তাকেই এর মূল্য দিতে হবে। বলদেবের পুরো ফ্যামিলিকে কিডন্যাপ করে বলদেবের থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার প্ল্যান রয়েছে তার। সেই সাথে কমান্ডোদের সম্পর্কেও সে জানায়। এদের ফাইটিং স্কিল দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান আর্মির সদস্য। অমৃত তুলিকা এবং বলদেব দুজনকে এক জায়গায় ওয়েট করতে বলে বীরেশ এবং আহানাকে উদ্ধারের জন্য যায়। দরজার সাথে যে ডাকাতটাকে বেঁধে রেখেছে তার পাশেই তুলিকা এবং তার বাবা দাঁড়ানো। অমৃত সামনের দিকে যেতে থাকে আর ডাকাতগুলো ওর উপর অ্যাটাক করে। এখানে আমরা আবার দেখতে পাই একটি অ্যাডভান্স লেভেলের ফাইট। এতটা রিয়েলিস্টিক ফাইট আপনি ইন্ডিয়ান সিনেমাতে এর আগে কখনো দেখেননি। আপনাকে জন উইকের কথা মনে করিয়ে দেবে। আপনি জাস্ট মজা পাবেন। এখানে একজনকেও অমৃত খুন করে না, শুধু পিটাতে থাকে। এই মুহূর্তে আসে সিদ্ধি নামের একজন পালোয়ান টাইপের লোক। সিদ্ধি প্রচন্ড শক্তিশালী। অমৃত এবং সিদ্ধির সাথে প্রচন্ড ফাইট হচ্ছিল, কিন্তু ও বেটা অমৃতকে ধরাশায়ী করে ফেলে। একটা সময় চেইন গলায় পেঁচিয়ে টানতে টানতে তাদের বগিতে নিয়ে আসে। অন্যদিকে ফানি একটা দড়ি নিয়ে ট্রেনের ছাদে উঠে পড়ে আটকে থাকা কাজিনকে উদ্ধার করার জন্য। তুলিকা এবং তার বাবা কথা বলছিল। এরপর অমৃতের জ্ঞান ফিরলে ওরা তার হাত দুটো বেঁধে ফেলে। এমন সময়ে পাশের বগিতে মারামারির শব্দ হলে তারা ওখানে যায়। দেখা যায় বীরেশ কৌশলে তার হাত বাঁধা রশিটিকে কেটে ফেলে এবং কমান্ডো স্টাইলে ফাইট শুরু করে। বীরেশ আগে থেকেই যথেষ্ট ইনজিওর্ড ছিল, তারপরও সে তার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বাট সিদ্ধি তাকে অ্যাটাক করলে সে পেরে
ওঠে না। সেই মুহূর্তে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাওয়া সেই ছেলেটি এসে সিদ্ধিকে আক্রমণ করে বসে। এটা দেখে তার কাজিনও তার সাথে যোগ দেয়। বাচ্চা ছেলেগুলো সিদ্ধির মতো ওরকম পালোয়ান মার্কা ডাকাতকে আটকাতে পারে না। হিংস্র সিদ্ধি একটা ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। বীরেশকে বাঁচিয়ে ছেলেটা মারা যায়। ছেলেটার মা স্তব্ধ হয়ে যায় চোখের সামনে ছেলের মৃত্যু দেখে। অন্যদিকে ফানি দড়ি বেয়ে নেমে আসে তার ভাইকে বাঁচানোর জন্য। অমৃত এবং সিদ্ধির আবারও ফাইট লেগে যায়। চরম লেভেলের ফাইট হয় দুজনের মধ্যে। একটা পর্যায়ে সিদ্ধি অমৃতের গলা চেপে মেরেই ফেলবে এমন অবস্থা, বাট নো, হি ইজ এ এনএসজি কমান্ডো। একজন ছ্যাচরা ডাকাত তাকে নকআউট করবে এত সহজ নয়। সে তার কমান্ডো টেকনিক অ্যাপ্লাই করে নিজেকে ছাড়িয়ে নেয়। ওদিকে ফানি আবার তুলিকাকে দেখে তার পুরনো স্টাইলে কথা বলা শুরু করে দেয়। তুলিকা তার হাতের ছুরিটা ফানির দিকে ধরে। তুলিকার বাবা শাটারে লাগানো তালার চাবিটা তুলিকাকে দেয় এবং তার আর ফানির মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তুলিকা তালা খুলে দৌড়ে পালাতে থাকে, বাট ফানি তাকে ধরে ফেলে। এদিকে সিদ্ধি আবারও অমৃতকে অ্যাটাক করে। অমৃত সিদ্ধিকে এক ঘুষি দিয়ে ফেলে দেয়। ফানি তুলিকাকে হাতের ছুরিটি ফেলে দিতে বলে, বাট ভীত সন্ত্রস্ত তুলিকা না ফেলে বরং ছুরি দিয়ে ফানিকে স্ট্যাব করে। সাইকো ফানির মাথা গরম হয়ে যায় এবং সে তুলিকার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, যা গ্লাস ডোরের ওপাশ থেকে অমৃত দেখতে থাকে। অমৃত যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এবার ছুরি মেরে ক্ষান্ত হয় না ফানি। বারবার সে ছুরিকাঘাত করতে থাকে এবং শেষে গলায় ছুরি বসিয়ে ফুটফুটে মেয়েটিকে মেরে ফেলে। এরপর ট্রেন থেকে ফেলে দেয়। অমৃতের পৃথিবী যেন এক নিমিষেই শেষ হয়ে যায়। তুলিকার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তার চোখের সামনে ভাসতে থাকে। মনে পড়ে তুলিকাকে নিয়ে কত স্বপ্ন বুনেছে সে। অমৃতের বুক ফাটা আর্তনাদ দর্শকদের কষ্ট দেয়। এরপর যেন অমৃত জাস্ট জেগে ওঠে। ওর সমস্ত কষ্ট হিংস্রতায় রূপ নেয়। শুরু হয় এক কিলিং মিশন। এতক্ষণ নর্মালি ডাকাতগুলোর সাথে ডিফেন্সিভ ওয়েতে ফাইট করছিল, জাস্ট পেটাচ্ছিল, বাট এখন সে আহত বাঘের মতো জাস্ট লোকগুলোকে মেরে ফেলছিল। এবং শুধু মেরে ফেলছিল না, ভয়ঙ্কর ভাবে মারছিল। নৃশংসতা কাকে বলে? খুন সর হয়ে গেছিল অমৃতের উপর। এরকম ব্রুটাল ভায়োলেন্স দেখার মতো সাহস অনেকেরই নেই। এজন্য বলছি, দুর্বল হৃদয়ের মানুষ যারা, তারা ভুলেও মুভিটি দেখবেন না। তো অমৃত সামনে যাকে পাচ্ছে তাকে খতরনাক ভাবে মেরে ফেলছে। এরকম কাণ্ড যখন কিলার হয়ে যায়, সে কি করতে পারে সেটা দেখতে পাই আমরা। এক পর্যায়ে সে একটি ফায়ার এক্সটিংগুইশার তুলে নেয় এবং সেটা দিয়ে একজনের মাথাতে এমন ভাবে মারতে থাকে যে মাথাটা জাস্ট ম্যাশ হয়ে যায়। এই সিনটা ভয়ঙ্কর। এরপর অমৃত ফায়ার এক্সটিংগুইশারের পিন খুলে একটা ডাকাতের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে অন করে দেয়। সামনের উপর আপন মানুষদেরকে মরতে দেখে একজন চাচা চিল্লিয়ে ওঠে। সাথে সাথে অমৃত একটি ছুরি থ্রো করে। এরপরও নির্লজ্জ ডাকাতগুলো একে একে আসতে থাকে আর অমৃতকে মারতে থাকে। আর অমৃত কিলার মেশিনের মতো কিল করতে থাকে। এমনি এমনি তো মুভির নাম কিল হয়নি। এই ফাইটটা শেষে ছুরি মুখে ঢুকানো চাচার মুখে আরো একটা লাথি মারে অমৃত। হোয়াট এ সিন! তুলিকার বাবা ভয়ে কাঁপতে থাকে। কাকে দেখছে সে? এদিকে ফানির বাবা বানি সব লুটপাটের মালপত্র একত্র করছে নিয়ে যাবে বলে। তখন ফানি এবং তার চাচাতো ভাই আসে। ফানি জানায়, কমান্ডোর প্রেম তো বম্বের মতো পড়ছে আমাদের উপর, সবাইকে মেরে দিয়েছে। একথা শুনে ফানির বাবা নিজেকে ধরে রাখতে পারে না। আর ফানির সাইকো টাইপের কথাবার্তাও লোকটা সহ্য করতে পারছে না। ফানির গলায় ছুরি ধরে বলে, ওই মেয়েটাকে কেন মেরেছিস বল। ফানি যথারীতি তার নিজস্ব কর্মকাণ্ডের ছাপাই গাইতে শুরু করে। বানি বুঝতে পারে তার পাগল ছেলে কত বড় ভুল করেছে। সে ফানিকে বলে, তুই জানিস তুই কি করেছিস, কার মেয়েকে মেরেছিস? তখন ফানির কাজিন বলে, এরা সাধারণ সৈন্য না, এরা কমান্ডো। ট্রেনে আমরা সেফ না। তো তারা প্ল্যান করে বলদেব সিং এর ফ্যামিলির সবাইকে মেরে ফেলবে। বাট ফানি বলদেব সিংকে মারতে রাজি নয়। সে রাতারাতি মালামাল হওয়ার প্ল্যানে আছে। এজন্য সে সব ধরনের রিস্ক নিতে রেডি। সে তার বাবাকে উল্টো ধমক দেয় এবং একরকম বাধ্য হয়েই তাকে ছেলের কথা মানতে হয়। এদিকে আহত বীরেশ তাকে ধরাধরি করে একটা সিটে বসানো হয়। তখন সেখানে তুলিকার মম আসে। সে আহানা এবং তুলিকার দুজনের কথায় বলদেব সিং এর কাছে জিজ্ঞেস করে। বলদেব সিং জানায় তুলিকাকে ওরা মেরে ফেলেছে। তখন সেখানে একটি হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অমৃত বেরিয়ে আসে। বুকটা ভেঙে যাচ্ছে তার। মনে পড়ে তুলিকাকে করা প্রমিসের কথা, আহানাকে বাঁচিয়ে আনতে হবে। তখন সে ঝুলতে থাকা সেই দড়িটি দেখতে পায়। এটা দিয়ে সে অন্য বগিতে যাবে। তখন বীরেশ এসে তাকে
আটকায় এবং কোনোভাবেও যেতে দিতে চায় না, বাট অমৃত তাকে কনভিন্স করে। এদিকে ফানি আর তার সহযোগীরা সাধারণ যাত্রীদেরকে নির্যাতন করতে শুরু করে। অমৃত এবং বলদেবের আত্মীয় স্বজনদেরকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে ফানি আহানাকেও ধরে। বানি তাকে আটকে দিলে সে আহানাকে ছেড়ে দেয়। বানি সময় নষ্ট করতে রাজি নয়। অমৃত যাত্রীদের লাগেজগুলো চেক করতে করতে একটি লাইটার এবং একটি পারফিউম পায়, সেটা নিজের পকেটে রেখে দেয়। সে সময় সাধারণ যাত্রীরা এক বগি থেকে অন্য বগিতে যেতে শুরু করলে অমৃত তাদের আটকায়। এদিকে সিদ্ধি এসে বাণীকে জিজ্ঞেস করে, বাবা কই, এখনো আসলো না যে? ওদিকে যাত্রীদের চেক করে পাঠানোর সময় একজন পকেট থেকে গান বের করার চেষ্টা করে। পরে সে ধরা পড়ে যায়, অর্থাৎ সাধারণ যাত্রীদের মধ্যে এই ডাকাতগুলো লুকিয়ে ছিল। একজন একটা ছুরি অমৃতের পেটে ঢুকিয়ে দেয়। তো এর পরিণাম তো আপনারা বুঝতেই পারছেন। অমৃত জাস্ট সবজি কাটার মতো কেটে দিচ্ছিল। একটাকে ট্রেনের দরজা খুলে বাইরে ফেলে দেয়, আরেকটাকে ধরে বলে, যা তোর বাপকে গিয়ে বল আমি আসছি। উফ, কি ডায়লগ! ছেলেটা কোনো রকম এসে পৌঁছায়, মরে যাওয়ার আগে বলে যায়, ওই কমান্ডো আসছে তোমার জন্য, বলে সে মারা যায়। সবাই রঞ্জন বলে ডাকতে থাকে। এই অবস্থায় তাদের নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়। ট্রেন থেকে সবাই নেমে যেতে চায়, বাট সিদ্ধি বলে, ট্রেন থেকে নামবি মানে আমার বাবা এখনো ওদের হাতে। তখন একজন বলে, তুমি কি অন্ধ, দেখো নাই রঞ্জন একা আসছে, সে এতক্ষণ মারা গেছে। তখনই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিলে বানি এসে সবাইকে শান্ত করে। এবার ট্রেন থেকে সবাই নেমে যেতে চাইলে বানি সবার ব্রেন ওয়াশ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে, বাট কেউ সামনে যেতে রাজি নয়। অন্যদিকে অমৃত তার শরীরের ক্ষতস্থানগুলো ব্যান্ডেজ করে নেয়। তাকে তো লড়তে হবে একাই। তুলিকার ফ্যামিলিকে বাঁচাতে হবে, বন্ধুকে সেভ করতে হবে, আহানাকে উদ্ধার করতে হবে। একজন সোলজার হিসেবে মানুষকে বিপদ থেকে রক্ষা করা তার ডিউটি। আমরা দেখি সে একটা লাশ টেনে এনে ঝুলিয়ে দিয়েছে। এরপর দড়ি বেয়ে ট্রেনের ছাদে উঠে কমান্ডো স্টাইলে এগুতে থাকে। আর ট্রেনের মধ্যে তখন আহানা এবং অন্যদের সামনে দিয়ে ডাকাতগুলো এগুতে থাকে এবং দরজার কাছে এসে তারা যা দেখে তাতে ওরা শিউরে ওঠে। বাণীকে ডাকতে থাকে। বাণী এসে দরজা খুলে ভিতরে ঢুকে দেখে ঝুলতে থাকা লাশের শাড়ি। এমন বিভৎসতা তারা কল্পনাও করতে পারেনি। এই ডাকাতগুলো মূলত একই ফ্যামিলি থেকে বিলং করে। সবাই এরা আত্মীয়, চাচাতো, খালাতো, মামাতো, ফুপাতো ভাই, ব্রাদার এবং তাদের ছেলেরা, সবাই এরা ডাকাত। আপন মানুষগুলোর মৃতদেহকে এরকম ঝুলতে দেখে নিজেদেরকে সামলাতে পারে না। প্রত্যেকের নাম ধরে ধরে আহাজারি করতে থাকে। এর মধ্যে সিদ্ধি তার বাবাকে দেখে। রীতিমতো শকড সবাই। পরিস্থিতি তাদের নাগালের বাইরে। তো অমৃত দড়ির সাহায্যে বেশ স্ট্রাগল করে একটি বগিতে ঢুকে পড়ে। সেখানে থাকা দুজন ডাকাতকে সে ব্রুটালি কিল করে। এদিকে সিদ্ধি বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য উন্মাদ হয়ে যায়। বাণী তাকে সান্ত্বনা দেয়, সে অবশ্যই এই মৃত্যুর প্রতিশোধ নিবে, কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এরপর বাণী তার ছেলে ফানিকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন আর কোনো উল্টাপাল্টা কর্মকাণ্ড না করে। তার জন্যই মূলত এতগুলো মানুষের জীবন গেছে। সর্বনাশ ডেকে এনেছে সে। সমস্ত নিয়ম নীতির বলি দিয়ে দিয়েছে। ফানি কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে তার নিজের মতের উপরে কারো মত পছন্দ করে না। খুবই কনফিডেন্ট সে, ওভার কনফিডেন্ট। বাবাকে শুনিয়ে দেয়, আমরা হচ্ছি ডাকাত, ডাকাতদের আবার ন্যায় নীতি। বাণী বোকা হয়ে যায়। এরপর আমরা অমৃতকে দেখি, সে বগির মধ্যে অন্যান্য যাত্রীদের মধ্যে আহানাকে খুঁজতে থাকে। এর মধ্যে একজন বলে যে আহানাকে তারা অন্য বগিতে নিয়ে গেছে। অমৃত তখন সবাইকে একটি সেফ জায়গায় নিয়ে যেতে থাকে। ওদের যাওয়া দেখে দুজন ডাকাত ওদের দিকে আসতে থাকে। পিছন থেকে অমৃত জন উইক স্টাইলে খেচ খেচ খেচ, খেল খতম। এখানে যে ছেলেটি মারা গেছিল তার মা অমৃতকে হেল্প করতে চায়, সাথে আরো 2-3 জন। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যে লোকটা সিগন্যাল জ্যাম করেছিল সেও ভালো মানুষ সেজে তাদের সাথে যোগ দেয়। অন্যদিকে বীরেশ, বলদেব আর সোহেল মিলে ট্রেনের দরজার কাছে আগুন জ্বালিয়ে দেয় এবং আগুন একটা স্টেশনের গার্ডের নজরে পড়ে। সে তৎক্ষণাৎ ট্রেনের দায়িত্বরত অফিসারদের খবর দিয়ে দিলে রেল পুলিশ সহ সবাই অ্যালার্ট হয়ে যায়। পুলিশ বীরেশদের কাছে আসে এবং পুরো বিষয়টা জেনে যায়। এদিকে বাণী তার লোকজনদের অ্যালার্ট হতে বলে। সামনে স্টেশন, সব জিনিসপত্র আনতে পাঠায় সিদ্ধিকে, আর ফানিকে বলে বলদেবকে মেরে ফেলার জন্য। ট্রেনের ইমার্জেন্সি চেইন টানার জন্য বলে। ট্রেন থামলে সে কয়েকটা ছেলেকে নামিয়ে দেয়, সাথে নিজের ছেলে ফানিকেও। রেল পুলিশরা তখন গুলি চালাতে থাকে। বাণী চিন্তায় পড়ে যায়। ফানি ট্রেন থেকে নেমে যায়, বাট শেষ মুহূর্তে সে দৌড়ে আবার ট্রেনে ওঠে। তো দুজন ভদ্রমহিলা কৌশলে
ডাকাতদের ডেকে আনে। অমৃত একে একে ওদের মারতে থাকে বীভৎসভাবে। ভয়ানক সেই দৃশ্য। সিদ্ধি একটি বগিতে ঢোকে, শোকে যন্ত্রণায় বিধ্বস্ত। অমৃতকে দেখতে পেয়ে ছুটে যায় ওকে মারতে। অমৃত এবং সিদ্ধির মধ্যে মারাত্মক ফাইটিং হয়। যথেষ্ট আহত অমৃত সিদ্ধির শক্তির সাথে পারছিল না। সিদ্ধি তাকে নির্মমভাবে মারতে থাকে। একটা সময় অমৃতকে বগির দরজা দিয়ে ফেলে দিতে গেলে অমৃত কোনো মতে সেফ হয়, বাট সিদ্ধির গ্রিপ থেকে বের হতে পারে না। তখন ভদ্রমহিলারা দুজন সিদ্ধিকে অ্যাটাক করে। সিদ্ধির মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে সে আর নিজেকে সামলাতে পারে না। ছেলের খুনিকে নিজের হাতে শাস্তি দিয়ে খানিকটা হলেও শান্তি পায় তারা। সিদ্ধির লাশ মেঝেতে পড়ে আছে। সিদ্ধির লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে হিতাহিত জ্ঞানশূন্য বাণী ও তার দল ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য বলে, বাট বাণী হার মানতে রাজি নয়। সে যাত্রীদের জিম্মি করে অন্ধকার বগিতে ঢুকে অমৃতকে খুঁজতে থাকে। এদিকে শাটার খুলতেই আহানা সহ অন্য যাত্রীদের জিম্মি করে ডাকাতগুলো সামনে আসতে থাকে। পুলিশের গুলিতে কয়েকজন ডাকাত মারা যায়। বালদেব সিং আহানাকে ফিরে পায়। সবাই যখন একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল, সেই মুহূর্তে ফানির এন্ট্রি হয়। হিরো স্টাইলে বলে, আই এম ব্যাক। একজন পুলিশ তার উপর হামলা করলে সে পুলিশের মাথায় ছুরি মেরে তাকে মেরে ফেলে। এরপর তার চোখ পড়ে তুলিকার ছোট বোন আহানার ওপর। সে বলে, পাপা কি দুসরি পারি। সে তার স্টাইলে কথা বলতে শুরু করে। অন্যদিকে অমৃতকে অন্ধকার বগিতে খুঁজতে শুরু করে বাণী ও তার দলবল। ভিতরে ঢুকে ওদের আত্মা কেঁপে ওঠে। চারিদিকে লাশের স্তূপ পড়ে আছে। নৃশংসভাবে মানুষগুলোকে মেরে ফেলে রেখেছে ক্যাবিনগুলোতে। সেই লাশের স্তূপ থেকে হঠাৎ করে অমৃত বাণীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সাধারণ যাত্রীদের উদ্ধার করে নিয়ে লুকিয়ে পড়ে। এরপর এক এক করে মারতে থাকে। সে এক অবিশ্বাস্য রক্তের খেলা। এক পর্যায়ে অমৃত আঘাতপ্রাপ্ত হয়ে বেহুশ হয়ে যায়। বীরেশ বলদেবের ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য সামনে আসে। ফানি তখন বীরেশকে অ্যাটাক করতে গেলে বীরেশ গুলি চালায়, ফলে ফানির আরেক কাজিন মারা যায়। এটা দেখে ফানির মাথা খারাপ হয়ে যায়। সে বীরেশকে নির্মমভাবে হত্যা করে। আর এই দৃশ্য অমৃত দেখে নেয়। প্রিয় বন্ধুর এই মৃত্যু তাকে মনস্টারে পরিণত করে। তুলিকার পরে সবচেয়ে বেশি যাকে সে ভালোবাসতো সে হচ্ছে বীরেশ। শুরু হয় কিলিং মিশন 2.0। বাণী বলদেব সিংকে জীবিত দেখে উত্তেজিত হয়ে পড়ে এবং ফানি আর তার বাবা বাণী তর্ক বিতর্ক শুরু করে দেয়। আর অমৃত হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। আমরা দেখি এক কিলিং মেশিনকে, এক মনস্টার। হোয়াট এ ফাইটিং স্কিল। এক কিকে ফানি দূরে ছিটকে পড়ে। এরপর অমৃতের হাতে এসে পড়ে বাণী, পুরো ডাকাত দলের লিডার। ব্যাটাকে কি অদ্ভুত স্টাইলে মেরে দেয়, আনবিলিভেবল। পকেট থেকে পারফিউমের বোতলটা বের করে মুখে গুজে দিয়ে গ্যাস লাইটারটা জ্বালিয়ে দেয়। আর বুম, সবার চোখের সামনে পুড়তে পুড়তে মারা যায় বাণী। ফানি চেষ্টা করে বাবাকে বাঁচাতে, বাট সেটা সম্ভব হয় না, কারণ পারফিউমের আগুন দাহ্য পদার্থ। সো বুঝতেই পারছেন কি ঘটতে পারে। আগুনটা ভিতর থেকে জ্বলছিল। কি যে খতরনাক সিন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো বাকি ডাকাতগুলো অমৃতকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু এই কিলিং মেশিন যেন থামবার নামই নিচ্ছে না। এবার তার হাতে শুধু একটা হাতুড়ি ছিল। হাতুড়ির সর্বোত্তম ব্যবহার। ইন্ডিয়ান আর্মি, তার উপর কমান্ডো। বুকের পাঁজর, হাত, পা এবং মাথার খুলির উপর হাতুড়ির একটা আঘাত, স্ম্যাশড। সেই মুহূর্তে একজন ছোট একটি ছুরি দিয়ে অমৃতকে আক্রমণ করলে অমৃত তার ছুরিটাই তার বুকে ঢুকিয়ে দেয় এবং বারবার খ্যাচ খ্যাচ স্ট্যাব করে ফিনিশ করে দেয়। এতক্ষণ ফানি শুধু অবাক হয়ে দেখছিল অমৃতের বাঘের মতো থাবাগুলোকে। সবাইকে একে একে শেষ করার পর অমৃত তার আহত শরীর নিয়ে এক পা করে এগিয়ে আসতে থাকে ফানির দিকে। এরপর শুরু হয় ফানি এবং অমৃতের মধ্যে ফাইট। ফানি হিংস্র হায়নার মতো অমৃতের শরীরের বিভিন্ন স্থানে চাকু চালাতে থাকে। মারাত্মকভাবে আহত অমৃত ফানির চাকুর আঘাতে দুর্বল হয়ে পড়ে। বাট না, তাকে তো হেরে গেলে চলবে না। ফানির মতো সাইকোকে বাঁচতে দেওয়া যাবে না। সে আবার উঠে দাঁড়ায় ফানিকে শেষ করার জন্য। ফানি সমানতালে লড়ে যাচ্ছিল অমৃতের সাথে। ক্ষত বিক্ষত, রক্তাক্ত, দুর্বল অমৃত যেন আর টিকতে পারছে না। এই সময়ে ফানি খুবই প্রাউডলি বলে, এভাবেই মেরেছিলাম সোলজারনিকে। খুব ফরফরাচ্ছিল। অমৃতের চোখে ভেসে ওঠে তুলিকার সব স্মৃতি, তুলিকার প্রেম, দুজনের
দুজনের গভীর ভালোবাসা, স্বপ্ন এবং সেই স্বপ্নের কি যন্ত্রণাদায়ক সমাপ্তি। তুলিকার যন্ত্রণাময় মৃত্যুর বর্ণনা অমৃতের মধ্যে এনার্জি ডোজের মতো কাজ করে। অথচ ফানি ভেবেছিল এসব শুনে অমৃত হয়তো মানসিকভাবে ভেঙে পড়বে, বাট অমৃত ঘুরে দাঁড়ায় এবং ফানিকে অ্যাটাক করে। খুব সহজেই ফানিকে নিচে ফেলে দেয়। ইন্ডিয়ান আর্মির এই কমান্ডোর এক আঘাতেই ফানি তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। শরীরের জয়েন্টগুলোতে একের পর এক হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। এরপর হাতুড়িটা ফেলে দেয়, হাতটা মুষ্টিবদ্ধ করে একটার পর একটা ঘুষি দিতে থাকে ফানির মুখে। অমৃতের চোখে তখন তুলিকার ছবি, দুজনের একসাথে কাটানো মুহূর্তগুলো তার যন্ত্রণাকে আরো বাড়িয়ে দেয়, যা ফানির উপর আঘাতের পর আঘাত হয়ে পড়তে থাকে। শেষ হয় ফানি নামক এক বিভৎস খুনির অধ্যায়। দূর থেকে বলদেব সিং এবং আহানা দেখছিল তুলিকার খুনির শেষ পরিণতি। এদিকে আর্মি ফোর্স আসে সবকিছু উদ্ধার করতে। অমৃত বগি থেকে বের হয়ে আসতেই আহানা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অমৃত তখন আহানাকে বুকে টেনে নেয় নিজের বোনের মতো। সবশেষে অমৃত ট্রেন থেকে বেরিয়ে আসে এক জিতে গিয়েও হেরে যাওয়া যোদ্ধার মতো। জিতে গিয়েও হেরে যাওয়া বলছি এজন্য যে এই ট্রেনে তার সবচেয়ে প্রিয় দুজন মানুষকে সে হারিয়েছে, যাদের কোনো অপরাধ ছিল না, যাদেরকে সে আর কোনোদিন ফিরে পাবে না। কারণ যারা চলে যায় তারা আর কখনো ফিরে আসে না। অমৃতের ক্ষেত্রেও তাই হয়েছে। ক্ষতবিক্ষত শরীর আর ক্লান্ত মন নিয়ে সে বসে পড়ে স্টেশনের একটি বেঞ্চে। তখনই আমরা দেখতে পাই তুলিকা এসে বসেছে অমৃতের পাশে। অমৃতের মন হয়তো তাকে দেখার জন্য ব্যাকুল হয়েছিল। এজন্য তুলিকার ছায়া অমৃতকে সান্ত্বনা দেয়, স্বস্তি দেয়। তার বুকের আর্তনাদকে কমানোর জন্য পরম মমতায় কাঁধে মাথা রাখে আর বলে, আমি তো তোমার সাথে সারা জীবন থাকতে চাই ক্যাপ্টেন রাঠোর। অমৃত এই নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে দেখা যায় এক চিলতে হাসি। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটি। কিল মুভির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।